স্যার। এই যে এগুলা অবজারভেশন নেন। এই যে এটা আন্ডারলাইন হবে স্কেল দিয়া, নাও ইন জেল এটা হবে স্কেল দিয়া, কনভিক্টেড অ্যাপিলেন্টের জায়গায় আমরা এবার লিখতেছি কনভিক্ট অ্যাপিলেন্ট। নতুন বই থাকলে আপনি একটু নতুন বইটা ফলো করবেন। রেসপন্ডেন্টের নিচে আন্ডারলাইন হবে। অন্য সবাইকে খাতা দেখার জন্য রিকোয়েস্ট করতেছি, খাতাগুলা দেখতে দেখতে, অন্যের খাতা দেখতে দেখতে আপনি নিজেকে শুধরায় নিতে পারবেন ফার্স্ট অফ অল। অন্যান্য সকল খাতা যখন আমরা মার্কিং করি, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অ্যাবাউট দিস ম্যাটার। এবং আপনি এখান থেকে আপনি শিখবেন, এখান থেকেই লার্ন করবেন যে অন্যের মিস্টেক গুলা যেন আমার খাতাতে রিপিটেড মিস্টেক যেন না হয়। এটা বড় একটা শিক্ষা। তো যাই হোক, জান্নাতুল ফেরদৌস, আপনার হাতের লেখা যথেষ্ট ভালো। এটা একটু সোজা রাখার চেষ্টা করবেন। গুড। এখানে হাফ ইঞ্চি রাখার জন্য আমরা রিকোয়েস্ট করেছি, হয়তোবা হাফ ইঞ্চি আছে ছবির জন্য এখানে এই জি স্যার। আসতেছে না। ওকে, গ্রেট। হাম্বেল অ্যাপিল, গুড। এক নাম্বার শিউইড, গ্রেট। এটা কি মুখস্থ হয়েছে মোটামুটি আল্লাহ দিলে? স্যার মোটামুটি হয়েছে, পুরোপুরি হয়নি স্যার। আপনারা আরো পৃষ্ঠা আসে নাই, আসলে আমরা জি ওইটাও স্যার। দেখতে পারতাম। তবে যতটুকু লিখেছেন মাশাল্লাহ, গুড। আগামী ক্লাসে চেষ্টা করবেন আরেকটু ভালো করে লেখার জন্য। আমরা এখন 2 নাম্বার খাতাটা দেখব। নার্গিস ফেরদৌস, নার্গিস ফেরদৌস আছেন আপনি? নার্গিস ফেরদৌস আপা আছেন? নার্গিস ফেরদৌস আছেন? লাইনে আছেন? থাকলে তাড়াতাড়ি ইয়েস বলেন, না থাকলে আমরা অন্যের খাতায় যাব, নাইলে আবার হয়ে যাবে। নার্গিস ফেরদৌস আছেন? যু- বলেন বা মেসেজ দেন আছেন কিনা। থাকলে অবজারভেশনটা আপনার শোনা দরকার। আচ্ছা, আমরা অন্য খাতায় যাই। এই যে এদিকে এগুজা সেলিনা। হ্যাঁ, মেসেজ দি। হ্যালো সেলিনা। সেলিনা আছেন? সেলিনা আছেন? জি স্যার, আছি স্যার। গুড। আপনার খাতাটা দেখতে মাশাআল্লাহ খুবই ভালো, খুবই সুন্দর হয়েছে, সাজানো গুছানো, এক্সিলেন্ট হয়েছে। আপনার বরিশাল জাজ কোর্টে আপনি আছেন সেলিনা। থ্যাংক ইউ, আপনার এত সুন্দর সাজানো একটা খাতা। আন্ডারলাইন গুলা স্কেল দিয়ে করবেন, স্কেল দিয়েই আছে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, জি সুন্দর হয়েছে। অন্যরা কিন্তু এইসব ভালো খাতাকে একটু ফলো করবেন। অন্যরা এগুলা যে অন্যদের খাতা এত সুন্দর হতে যাচ্ছে, আমি আমার খাতা কেন সুন্দর করব না? কারণ আপনারা এবার জানেন কিনা, একটা ঘটনা বার কাউন্সিলে ঘটেছে, গতকালকে নিউজ এসেছে, অনলাইনে আপনারা দেখেছেন যে এইবার খাতা রিভিউ হতে যাচ্ছে। রিভিউ হতে গিয়ে দেখা গেছে কেউ কেউ অভিযোগ দিয়েছেন যে এই রকম আরো কিছু স্টুডেন্ট পাওয়া গেছে যাদের মানে পাশ করার কথা না, তারাও পাশ করেছে, তাদের খাতাগুলো আবার চেক করা হোক। তাইলে যারা পাশ করে ফেলেছে তাদের খাতাও চেক হইতে পারে, এইবার এটা এটা হচ্ছে। তো এর জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, হাইলি মানে আপনাকে ডেডিকেশন নিয়ে, ফুল ডেডিকেশন নিয়ে এবারকার প্রিপারেশন নিতে হবে। কারণ হাইকোর্ট পরীক্ষা যদি জুন জুলাইতে হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের হাতে খুব একটা সময় নাই। এই দেখতে দেখতে সময় চলে যাবে। তাহলে আপার হাতের লেখা এবং সকল কিছু মিলে আপনাকে আমরা গুড দিলাম। আর এরকম লেখা থাকলে 8-এর মধ্যে আপনি 5 পেতে পারেন, থ্যাংক ইউ স্যার। অথবা 4.5 পেতে পারেন, 4 বা 4.5 বা 5। আচ্ছা, নার্গিস আপা এসেছেন। নার্গিস ফেরদৌস, আপনার জি খাতাটা স্যার। এই জি স্যার। আন্ডারলাইন গুলা করবেন, আন্ডারলাইন গুলা করবেন স্কেল দিয়ে, আন্ডারলাইন গুলা করবেন স্কেল দিয়ে, তখন খাতার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। আপনাকে প্রথম লাইনে লিখতে হবে 18 থেকে 20 লাইন। এখানে আমার কাছে মনে হচ্ছে লাইন যথেষ্ট কম হয়ে গেছে, বুঝছেন? এইটা হলো ফার্স্ট অবজারভেশন। আপনি মনে হয় এটা প্রথম খাতা বা দ্বিতীয়, এর জন্য এরকম। আপনারা প্রত্যেককেই 20 থেকে 30টা খাতা লিখতে হবে। হাতের লেখা আরেকটু যত্নশীল হতে হবে, এবং এই যে এটাকে ব্যালেন্স রাখতে হবে, সোজা করে লেখার চেষ্টা করতে হবে। আশা করি আপনার পরের খাতাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হবে লেখার ক্ষেত্রে। এর পরের খাতা আমরা চলে যাই। মৌসুমী, মৌসুমী আপা আছেন আপনি? মৌসুমী, অন্যরা খাতা দেখবেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আসি স্যার। হ্যাঁ, আপনার খাতাটাও মাশাআল্লাহ ভালো হয়েছে, স্পষ্ট আছে।
শুধু একটু চেষ্টা করেন, আর একটু যত্নশীল হইলে খাতাটা দেখতে আরো ভালো লাগবে। Yes, sir. এটা যদি, এটা বোধহয় একটু এদিকে চলে গেছে, এটা কিন্তু মাঝের এদিক থেকে এই পাশে হবে, এই পাশে হবে, এটা বুঝলেন? মাছ থেকে তো স্যার, মাছ থেকে ছবিটা তুলছি যে এজন্য ও একটু এরকম আচ্ছা হয়ে গেছে। আচ্ছা আমি মাছ আচ্ছা, থেকে, ওকে, মাঝখান থেকে। দেখি এটা ঘুরে কিনা। হ্যাঁ, এই এই যে, না না, মাঝখানে না, এইটা হবে এই পাশ থেকে এই পাশে লেখা, বুঝলেন? ইন দা ম্যাটার দিয়ে যা লেখা হয় তা হইলো খাতার মাঝামাঝি থেকে ডান পাশে, ডান পাশে, ডান পাশে, আচ্ছা বুঝলেন? স্যার। ডান পাশে। আপনি লিখে ফেলছেন বাম পাশে, এই মিস্টেক করেন না, হ্যাঁ, বুঝতেছেন? এই যে এইটা ঠিক আছে, এইটা ডান পাশে আছে, এইটার মতো উপরের এই পুরা লেখাটাই ডান পাশে হবে, বুঝলেন এইবার? ইয়েস স্যার। গুড, এই তো, এই গুড, আপনার হাতের লেখা মাশাআল্লাহ ভালো আছে। এত ছোট হওয়ার কথা না, এটি খাতাটা কি পরীক্ষার খাতা? গুড, গুড, মাশাআল্লাহ হাতের লেখা স্পষ্ট আছে। এই যে এটা বাম পাশে চলে আসছে, এটা হবে এই যে ডান পাশে, এই ডান পাশে হবে, এই যে এই ডান পাশে, হ্যাঁ, এই জি ডান স্যার। পাশে, এই ডান পাশে হবে। গুড, এটা ডান পাশে আসছে। গুড, আশা করি আপনার আগামী লেখাটা আরো ভালো হবে। গুড, থ্যাংক ইউ, আপনি যথেষ্ট ভালো পরিশ্রম করেছেন। লেখাটাকে শুধু লাইন এন্ড লেংথ ঠিক করেন। অনেকের লেখা লাইন লেংথ ঠিক করতে, খাতা ফরম্যাটে আনতে জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলে যাবে। তাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হাতের লেখা ঠিক করে ফেলতে হবে, খাতার ফরম্যাট ঠিক করে ফেলতে হবে, এটাতেই মূল মার্ক। এই খাতাটা হচ্ছে আমাদের মতিউর রহমান ভাই, হাতের লেখা ঠিক আছে, ডট ডট ঠিক আছে, ইন দা ম্যাটার, এটা মনে হয় আপনি মাঝামাঝি একটু এদিকে চলে গেছেন, এটা মনে হয় এদিকে হবে, একটু খাতাটা ভাঁজ দিয়ে নিয়েন। এই এইখানকার মাঝখান না, এইখানকার মাঝখান না, এই পুরা খাতার মাঝখান অনুযায়ী লিখবেন। তাহলে এরা এ পিটিশন ও আপিল এই মাঝখান থেকে হবে, এটা মাঝখান থেকে হবে। মতিউর রহমান ভাই আছেন? শুনেছেন? আপনার, জি আপনি স্যার, শুনতেছি শুনলেন? স্যার, হ্যাঁ, গ্রেট, শুনতেছি স্যার। শুধু ওইটা মেনটেন করেন। আর আস্তে আস্তে এই স্কেলটা তুলে ফেলার চেষ্টা করেন। প্রথমে প্রয়োজনে ভাঁজ দিয়ে লেখেন, ভাঁজ দিয়ে লেখেন, হ্যাঁ, মাঝামাঝি ওই মাঝ- ওই যে 2 ইঞ্চি উপরে 3 ইঞ্চি ঠিক করার জন্য প্রথমে এটা স্কেল করতেছে আর কি। হ্যাঁ, গ্রেট গ্রেট, আমাদের খাতা নিয়েন, উপরে আমাদের খাতায় মার্কিং করাই আছে প্রথম পেজ স্যার, থেকে। আমার একটা অবজারভেশন ছিল স্যার, একটু যদি বলেন বলেন অনুমতি দিতেন। বলেন, কাইন্ডলি বলেন। স্যার, ওই যে ইয়েতে ওই, আহ, আপনি যে শীটটা দিয়েছেন ওখানে সিতে যে এই 7 নাম্বারটা আপনার শীটের 6 নাম্বার আর বইয়ের 7 নাম্বার, এটা কি স্যার আসলে হবে কিনা এটা আমি ডাউট আর কি। এটা তো গ্রাউন্ডস এর একটা বিষয়। ও, সাবমিশন, সাবমিশন, হ্যাঁ, ওই দ্যাট যে ইট আপনি ইজ যে সাবমিটেড। ওই যে দ্যাট ইট ইজ সাবমিটেড, দ্যাট এটা হ্যাঁ, লার্নেড। হবে হবে, ওটা ওটা আমরা ক্লাস শুরু করি, ওইখানে আলোচনা হবে ইনশাল্লাহ। ওটা হবে, ওইটা প্রত্যেকটা আনসারে আছে, দেখবেন। থ্যাংক ও ইউ, আচ্ছা গুড। আচ্ছা, এটা আমি মনে করছি গ্রাউন্ডস এর বিষয়। আমি যে প্রশ্ন থেকে 3টা গ্রাউন্ডস দিয়েছি, দেখেন স্যার একটু কাইন্ডলি। না, হবে হবে, ওইটা আমরা প্রথম 3টা দেখবো। গ্রাউন্ড দিই। সব ঠিক আছে, ওয়েট করেন, পেয়ে যাবেন। আমরা ড্রাফটিং এর আলোচনায় যাব যখন, ওটা ক্লিয়ার জি হয়ে যাবে। এখন জি, থ্যাংক আসেন মার্শিয়া আমিন, মার্শিয়া আমিন, এই যে দেখেন মার্শিয়া আমিনের খাতাটা হ্যাঁ, জি স্যার আছে। গুড, আপনি তো অনেক সুন্দর লিখেছেন। গ্যাপ গুলা বেশি দিয়ে না, এই যে এখানে একটু গ্যাপ বেশি মনে হচ্ছে, এই জি স্যার। গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ সবগুলো একটু ব্যালেন্স রাখবেন। এই যে এই গ্যাপটা ঠিক আছে, এটা ঠিক আছে, এইটার জি স্যার। সমান এখানে দিবেন, বুঝলেন? এই জি এই গ্যাপটার সমান এখানে দিবেন, আরো সুন্দর লাগবে। গুড, এই যে মাশাআল্লাহ একটা সুন্দর, এই যে এইটা, এই লেখাটা হবে এই পুরা পেজের মাঝামাঝি, বুঝছেন? এই মাঝামাঝি হবে, এটা বাইরে চলে আসছে বেশি। সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন দয়া করে। এই যে এটা ঠিক আছে, এটা গুড, বেস্ট। এই যে সুন্দর স্পষ্ট লেখা, হাতের লেখা স্পষ্ট। এইরকম ভালো ভালো খাতার সাথে আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। অতএব এখন থেকেই আপনারা হন, সচেতন হন। এই যে নাম্বার দিয়েছেন না, প্রয়োজনে জি স্যার। এই লেখাটা এখান থেকে লিখবেন, তখন নাম্বারটা ভাসবে আরো বেশি সুন্দর হয়ে, বুঝলেন? স্যার নাম্বারের নিচ থেকে লেখা শুরু করব? এই যে না না, নিচ থেকে না লেখা, এই যে ফর দ্যাট শুরু করছেন না, পরের লাইনগুলো এখান থেকে শুরু করবেন, এই যে, তখন এটা সুন্দর হয়ে যাবে। এটা আমি আরেকটা খাতা দেখলে দেখায় দিব, ওইটা খেয়াল রাখবেন মার্শিয়া, বুঝছেন?
জি এরকম স্যার। মুখস্থ ফেলা দিলে মুখস্থ হয়েছে? জি স্যার, মোটামুটি হয়েছে, পুরাটা এখনো স্যার Good, শেষ আচ্ছা, করতে পারি। না হোক অসুবিধা নাই, আমরা আজকে এটা মুখস্থ করায় দিব। এই থ্যাংক ইউ এই স্যার। এইবার আসেন, এটা হলেন জান্নাতুল নাইমা। আমাদের ব্যাচে ম্যাক্সিমাম হলো জান্নাত নামের অধিকারী, বুঝলেন? গুড। জান্নাতুল নাইমে আছেন, আপনার হাতের লেখা তো মাশাআল্লাহ অনেক জি সুন্দর স্যার আছি। হয়েছে, গুছানো হয়েছে, খাতা ঝকঝকে। এইরকম খাতা চাই সবাই, এরকম সুন্দর করে ঝকঝকে সুন্দর খাতা রেডি করবেন। ইনশাল্লাহ আমরা চাইতেছি এইবারকার সবাইকে যেন আমরা পাশ করাইতে পারি, আল্লাহর সহযোগিতা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে পাশ করার জন্য তৌফিক দেন। আপনারা কষ্ট করলে সবাই পাশ করবেন ইনশাল্লাহ। গুড। এইরকম বেস্ট বেস্ট লেখা খাতা সাজাবেন সবাই, এবং প্রতিযোগিতায় আমরা টিকে থাকবো ইনশাল্লাহ। এই খাতাটা কার? এটা নাম আসে নাই। উম নাম বলবেন এই খাতাটা কার? হাইকোর্ট পারমিশন লেখা। আপনার লেখা ঠিক আছে মাশাল্লাহ, লেখা ভালো, কিন্তু আহ গুড, খারাপ না। চেষ্টা করেন এই ছবিতে বাকি জিনিসগুলা না আসলে আমরা খাতাটা দেখতে সহজ হবে, বুঝলেন? আপা এটাকে ভাই না আপা? এই যে পাইছি, দিলরুবা। পাইছি, জি দিলরুবা স্যার। কামাল কলি। জি দিলরুবা স্যার, কামাল দিলরুবা কলি। কমল কলি। ইয়েস, গ্রেট। আপনি একটা অ্যাপ ব্যবহার করবেন, অ্যাপটার নাম হলো ইয়া ক্যাম স্ক্যানার। ক্যাম স্ক্যানার, ওটা দিয়ে তুললে ছবি এই যে একটু কাটবে, এই যে আপনার এইগুলা এইগুলা ছবিতে আসবে না, তখন আচ্ছা আরো স্যার। সুন্দর হবে। আচ্ছা যাই হোক, আপনার খাতা মাশাল্লাহ ভালো হয়েছে। তবে এই যে ক্রিমিনাল আপিল দেখতেছেন, আপনি স্ক্রিন দেখতেছেন, জি স্যার। এই ক্রিমিনাল আপিল লেখাটা এই লেখা আর এই লেখার সমান সমান করবেন, এই যে মাঝামাঝি, তখন আরো বেস্ট হবে, বুঝলেন? আচ্ছা স্যার, ঠিক আছে মাশাআল্লাহ স্যার। খুব সুন্দর হয়েছে। কনভিক্টেড অ্যাপিলেন্ট না দিয়া কনভিক্ট অ্যাপিলেন্ট দিবেন, আমরা নতুন লিখতেছি কনভিক্ট অ্যাপিলেন্ট। হ্যাঁ, আচ্ছা। আর তো এদিকে গুড, আপনার হাতের লেখা মাশাআল্লাহ ভালো। গুড, এগুলোও সাজানো হয়েছে। এখানে লাইন কমে গেছে হয়তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, ঠিক আছে, দূর থেকে দেখছি তো এর জন্য 18 থেকে 20 লাইন। গুড গুড। হ্যাঁ, হাতের লেখা ঠিক আছে, একটু চর্চা শুধু রাখেন, আল্লাহ ভরসা রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। শুধু লেগে থাকেন, ক্লাস নিয়মিত করেন, কামাল ভাইকে উৎসাহ দিয়েন, কামাল ভাইকেও এই ক্লাসে এই যে থাকতে কথা বলুন। হয়েছে বলছি আমি। ক্লাসে থাকতে বললেন। আচ্ছা, ঠিক আছে স্যার। এই খাতা মতিউর রহমান ভাই, ওনার খাতা ইতিমধ্যে আমরা দেখেছি। গুড। এই খাতা হচ্ছে নীরা। নীরা আপা আছেন আপনি? নীরা, অ্যাডভোকেট নীরা, জি স্যার। আপনি আছেন? গুড। আপনার লেখাও মাশাআল্লাহ ভালো। আরেকটু সাজাইতে হবে আর কি, আরেকটু যত্নশীল হইলে বেশি ভালো হবে। হ্যাঁ, গুড। রেসপন্ডেন্টকে রেসপন্ডেন্ট সুন্দর করে নিচে আন্ডারলাইন করবেন। এটা মনে হচ্ছে রেসপন্ডেন্ট কেটে দিয়েছেন। হ্যাঁ, লাইন সোজা রাখার চেষ্টা করেন, খাতাটা আরেকটু ভালোভাবে পাঠানোর চেষ্টা করেন নেক্সট উইকে। হাতের লেখা আরেকটু যত্নশীল হইতে হবে, একটু যত্নশীল হইতে হবে, একটু যত্নশীল হইতে হবে। মোটামুটি চলে, কিন্তু আরেকটু ভালো হইলে বেস্ট হইতো। এটা মোটামুটি চলে, কিন্তু আপনাকে একটু যত্নশীল হইতে হবে, বুঝলেন? নীরা আপা, আপনাকে একটু যত্নশীল হইতে হবে। এইটা পাইলাম আমরা বরিশাল জজ কোর্টে সেলিনা আক্তার, আপনার খাতা দেখেছি মনে হয় নাকি? স্যার, সেলিনা, 5টা জমা দিতে বলছিলেন তো, এই জন্য আমি ভাবছিলাম মনে হয় 5টাই দিতে হবে, তো 2টা দিতে পেরেছি স্যার। আচ্ছা অসুবিধা নাই, আমরা আপনার একটাই অবজারভেশন নিলাম। ওকে স্যার। মাসরিন আক্তার আপা, মেরিন, মেরিন আপা, মেরিন আপা বাগেরহাট, বাগেরহাট কোর্ট থেকে। আপনার লেখা সুন্দর হয়েছে মাশাল্লাহ। আন্ডারলাইনটা আন্ডারলাইনটা একটু স্কেল দিয়ে করেন, আরো ভালো লাগবে। স্কেলেই আছে বোধহয়। কনভিক্ট অ্যাপিলেন্ট নাও ইন জেল। গুড। মাঝামাঝি হয়েছে কিনা একটু দেখবেন কাইন্ডলি। আমাদের যতটুকু বোঝা যাচ্ছে মাঝামাঝি হয়েছে। হয়েছে। গুড। তার ছবি তোলার কারণে একটু সমস্যা হয়েছে। অসুবিধা নাই আপা, থ্যাংক ইউ। আপনার হাতের লেখা যথেষ্ট স্পষ্ট আছে, সুন্দর। এই যে ওনার খাতাটা দেখেন, ওই যে একটু আগে সবাইকে বলছিলাম না, ফর দ্যাট দিয়া এইভাবে লিখবেন,
এই যে ফর দ্যাট, তাইলে নাম্বারিংটা খুঁজে পেতে সহজ হয়। এই যে দেখলেন, এই যে ওনার কাছ থেকে বুদ্ধিটা নেন, উনি খুব সুন্দর করেছে, বুঝছেন সবাই? এই যে নাম্বারিং দিয়া এখান থেকে লিখলে তখন প্যারাগ্রাফ আইডেন্টিফাই করতে সুবিধা হয়, অনেকের প্যারাগ্রাফ এক জায়গায় হয়ে যায়। গুড, সুন্দর হয়েছে, হাতের লেখা মাশাআল্লাহ খুবই ভালো, আল্লাহ ভরসা, গুড গুড দিলাম। এরপরে আসি, আমাদের আর দুইটা খাতা আছে। তন্নি ইসলাম, তন্নি আপা আছেন? জি স্যার, আছি স্যার। আন্ডারলাইন করতে হবে স্কেল দিয়ে, হাতে না, স্কেল দিয়ে আন্ডারলাইন করতে হবে। সবাইকে রিকোয়েস্ট করব স্কেল দিয়ে আন্ডারলাইন করবেন, লেখার মান চেঞ্জ হয়ে যাবে। লেখা আরেকটু যত্নশীল হইতে হবে, এই যে বাঁকা হয়ে যাচ্ছে, ঢেউ হয়ে যাচ্ছে, একটু যত্নশীল হইতে হবে। এই যে লেখার ইটা ঠিক রাখতে হবে, ব্যালেন্স ঠিক রাখতে হবে, লেখার ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে আপনার। তন্নি ইসলাম আপা, লেখার ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, একটু যত্নশীল হইতে হবে আগের চেয়ে, বুঝলেন? একটু একটু ক্লিয়ার করতে হবে, হাতের লেখাটা আরেকটু পরিষ্কার করতে হবে। আবার যথেষ্ট ভালো হয়েছে। আবার অনেকে বলতে পারেন, স্যার এগুলা কি বলেন, আমরা ক্লাস মেট্রিক পাস করলাম, 1-2 পাস করলাম, আইএ বিএ পাস করলাম, এখন আপনি এসে আবার বলেন হাতের লেখা ঠিক করতে হবে, এটা ঠিক না। আমি বলতেছি এটা একটা প্রফেশনাল পরীক্ষা, এখানে যত বেশি সুন্দর করবেন তত ভালো। আফসানা বৃষ্টি, আফসানা বৃষ্টি আছেন? আফসানা বৃষ্টি আছেন? আফসানা বৃষ্টি আছেন কিনা একটু হ্যালো বলেন। আফসানা বৃষ্টি, আপনার লেখাটা এইখানে মিডিলে নিয়ে আসতে হবে, এইখানে, এই বক্সটাকে এইখানে। পড়াশোনা করবো না, কালকে পরীক্ষা ঘুমাবো। আফসানা বৃষ্টি আছেন? শুরু করছি তো। আফসানা বৃষ্টি আছেন? আচ্ছা, আফসানা বৃষ্টি নাই। আমরা এই খাতা স্যার আশরাফুল আলম খুলনা থেকে, খুলনা থেকে আশরাফুল, আশরাফুল আলম ভাই। স্যার আছে স্যার। হ্যাঁ, স্যার গুড, আছে স্যার। আপনার খাতা যথেষ্ট মাশাআল্লাহ সুন্দর হয়েছে, গুড। হাতের লেখা ভালো, স্পষ্ট এবং সোজা স্ট্রেইট আছে, গুড। এই যে নাম্বারিংটা দেখেন সুন্দর হয়েছে, গুড। এই যে আশরাফুল ভাইটাও দেখতে পারেন অন্যরা, এই যে গ্রাউন্ডস, এটা বেশি দূরে হয়ে যাচ্ছে, চেষ্টা করেন এই দিকে লিখতে। হ্যাঁ, নাম্বার 1 দিয়ে এদিকে রাখেন, নাইলে আরো দূরে হয়ে গেলে এখান থেকে 3 ইঞ্চি হয়ে যাবে, তখন আবার খারাপ দেখা যাবে। এই ফরম্যাটটা একটু খেয়াল করেন সবাই। আশরাফ ভাই খুলনা থেকে লিখেছেন, এই যে নাম্বার দিয়ে ফর দিয়ে এইখান থেকে যদি হয় তাহলে আরো সুন্দর লাগবে, আরো বেস্ট হবে, আরো ভালো লাগবে। থ্যাংক ইউ এত সুন্দর স্পষ্ট খাতা লেখার জন্য। খুলনার আমাদের আশরাফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আশরাফ ভাই গতকাল এসেছিলেন খুলনা থেকে, আমাদের চেম্বারে দেখা হয়েছে, থ্যাংক ইউ। আর এখন আমরা খাতা চেক করছি পাখি আপা, পাখি আপা আছেন? Yes, yes, sir. আপনি ধানমন্ডি না? Yes, sir. থ্যাংক ইউ। এই যে আপনার লেখাটা সুন্দর হয়েছে, এটাকে চেষ্টা করেন, মিডিলেই আছে মনে হচ্ছে, তারপরে একটু বাসায় দেখবেন লেখাটা এটা মিডিলে। আর প্রথম প্যারাগ্রাফটাকে একটু সুন্দর করে আর একটু মানে একটু বড় করে সুন্দর করে লেখার চেষ্টা করেন, যথেষ্ট ভালো হয়েছে। তারপরে আমরা একটু করলাম যাতে আপনি আরো ভালো লেখেন। ডট ডট বেশি দেওয়ার দরকার নাই, 3 বা 4টা ডট দিলেই হবে। কনভিক্ট অ্যাপিলেন্ট ঠিক আছে, রেসপন্ডেন্ট ঠিক আছে। এইটা এই খাতার সোজাসুজি এখান থেকে এখানে মাঝামাঝি হয়েছে কিনা একটু চেক করবেন। আমার কাছে মনে হচ্ছে একটু এদিকে বেশি চলে আসছে, মাঝামাঝি, এই পুরা খাতার মাঝামাঝি হয়েছে কিনা এটা একটু চেক করবেন কাইন্ডলি। এটা মনে হয় ঠিক আছে, তারপরে একটু দেখে নিবেন। চিফ জাস্টিসের নাম এখন থেকে চেষ্টা করতে পারেন, চিফ জাস্টিসের নাম বানান সহ এখন থেকে প্র্যাকটিসের চেষ্টা করবেন সবাই, কারণ উনি থাকতে থাকতেই আপনাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ, আশা করি। তো গুড, আপনার হাতের লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং খুব মানসম্মত লেখা হয়েছে। পাখি আপাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কষ্ট করে লেখার জন্য। তো আমাদের আর কারো খাতা না থাকলে আমরা এখন ক্লাস শুরু করে দিব। আমরা গত ক্লাসে কোথায় গিয়ে শেষ করেছিলাম কে বলতে পারবেন? উম্মে সাবা আলম আছেন? যারা খাতা দেখাচ্ছেন না
আলাইকুম। আপনার বোন নাকি পরীক্ষা দিবে, ওনাকেও ক্লাস করতে ভর্তি করায় দিয়েন শুনলাম। স্যার আমার বুঝলেন? বন্ধু তো ভর্তি হয়েছে। বোন বোন আপন বোন নাকি পরীক্ষা দিবে, আপনার আপন বোন? স্যার আমার আপন বোন তো কেবল এলএলএম ফার্স্ট ইয়ার করতেছে। ও, তাইলে উনি ইনশাআল্লাহ বুঝে ইন না। ফিউচার আপনার স্টুডেন্ট হবে। ও ছোট আচ্ছা, স্যার। থ্যাংক ইউ। আমরা কোথায় ক্লাসে ছিলাম, কে বলে হেল্প করবেন? কারো মনে আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের 1 নাম্বার ড্রাফটটা 5 বার লিখে দিবেন বলেছিলেন, আর আমাদের শুরু করবেন স্যার বলেছিলেন। 1 নম্বর ড্রাফট বলতে কোনটা? এই যে স্যার আরফানেরটাই, আরফান নারী নির্যাতনের 28 ধারা। এটা কি করব বলছিলাম? এটা স্যার পড়িয়েছিলেন প্রশ্নটা, আর তারপরে স্যার বলেছিলেন যে এটা পড়াবেন আবার, আচ্ছা, যে বুঝছি। মুখস্থ করিয়ে দিব এমন ভাবে পড়াবো, এটা ও বলছিলেন ইয়েস আর ইয়েস, লিখতে বলেছিলেন। অবশ্যই সবার মুখস্থ হবে, কারণ ক্রিমিনাল আপিল আপনাদের পরীক্ষার জন্য সবচাইতে ভাইটাল, সবচাইতে গুরুত্বপূর্ণ হইলো ক্রিমিনাল আপিল। কারণ ক্রিমিনাল আপিল দিয়েই আপনাকে বাজিমাত করতে হবে পরীক্ষায়, হাইকোর্ট পরীক্ষায় ক্রিমিনাল আপিলে আপনাকে হইতে হবে, ফুল মার্কস তুলে নিতে হবে। স্যার হ্যাঁ, বলেন। স্যার আমার বোন এক্সাম দিবে এই কথা কে বলেছে? আজকে একজন ক্লাসে বলছিল, সরাসরি ব্যাচে, এর জন্য বললো আর কি। আচ্ছা, স্যার শুনেন। আমার বোন তো এখনো বার কাউন্সিলের এক্সামই দেয়নি, সে হচ্ছে যে কেবল ইন্টিমেশন জমা দিচ্ছে। এই এক্সাম হুম, পাবে না, মেবি নেক্সট ইয়ার হয়তো বার কাউন্সিলের এক্সাম পাবে। আল্লাহ ভরসা। এখন নোট নেন, সবাই একটা নোট নেন, গুরুত্বপূর্ণ নোট। সেটা হচ্ছে, যাই হোক, এই লেখাটা সামনে আসা, এই কথাটা উঠলো, ব্যাংক যখন এনআইএক্টের মামলা করে, ব্যাংক যখন এনআইএক্টের মামলা করে, এইটা এখন করতে পারবে না। আমরা হাইকোর্টে রিট কইরা বলতেছি, ইট শুড বি স্টেড, কি, ইট শুড বি স্টেড। আমরা বলতেছি ব্যাংক কখনোই এনআইএক্টের মামলা করতে পারবে না, কারণ ব্যাংক অনলি মামলা করবে কি, অর্থ ঋণ মামলা। এই নোটটা লিখে নেন, এটা দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে আইনগত সহযোগিতা করতে পারবেন। এখন নিম্ন আদালতে শুধু এনআইএক্টের মামলা যদি কোনো ব্যাংক করে থাকে, কোনো আর্থিক প্রতিষ্ঠান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি কোনো এনআইএক্টের মামলা ফাইল করে থাকে, আমরা বলবো ইট শুড বি স্টেড বাই দ্য অনারেবল হাইকোর্ট ডিভিশন। কারণ ব্যাংক অনলি মামলা করবে অর্থ ঋণ সুদ। তারা যদি এনআইএক্টের মামলা করে, এটা আইন ইন ভায়োলেশন অফ ল হয়ে যাবে। তাহলে আপনারা যারা প্র্যাকটিস করেন, কোর্টে যান, তাদের এটা কিন্তু একটা বিশাল কাজে লাগবে। আমি গত সপ্তাহে একটা মামলা করেছি হাইকোর্টে, রিট পিটিশন দাখিল করে। সেখানে 3 কোটি টাকার মামলা ছিল লালমনিরহাটের। আমরা সেই মামলাটাকে স্টে করেছি, আমি নিজে হিয়ারিং করে, যে এই মামলা চলতে পারে না। তাইলে আপনারা যারা কোর্টে যান, প্র্যাকটিস করেন, আপনারা কিন্তু এটা দিয়েই অনেকের ক্যারিয়ার হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কোন কোন লয়ার শুধু এই এই এনআইএক্টের মামলা স্টে করে ওনার একটা ক্যারিয়ার দাঁড়ায় যাবে হাইকোর্টে, এখন যে সুযোগটা যাচ্ছে। তো এটা কিন্তু আহ, এরকম সুযোগ কম থাকে। আগে একটা গ্রাউন্ড ছিল, আগে একটা গ্রাউন্ড ছিল যে অর্থঋণ সুদ, এই যে অর্থঋণ সুদ, সরি, অর্থঋণ সুদ আর এনআইএক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলা এই সাইমালটেনিয়াসলি বা চলতে পারে না। এই দুইটা মামলা একই টাকার জন্য চলতে পারে না, এই একটা গ্রাউন্ডে আগে স্টে হইতো, এটা অনেক আগে। কিন্তু পরবর্তীতে হাই অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্ট আসলো যে না, অর্থ ঋণ মামলা এবং এনআইএক্টের মামলা দুইটাই চলতে পারে ঋণ গ্রহীতার বিরুদ্ধে। এটা পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশন যখন সেটেল করে দিল, তখন আর এটা নিয়েই হইতো না। কিন্তু নতুন করে এই গত 1 মাস ধরে নতুন করে আমরা হাইকোর্টে একটা জিনিস শুরু করার সুযোগ হয়েছে। সেটা হচ্ছে, আমরা নতুন গ্রাউন্ড নিয়েছি যে ব্যাংক শুধু অনলি অর্থ ঋণের মামলা করবে,
ব্যাংক এনআই অ্যাক্টের মামলা করতে পারে না। তাই আপনাদের যাদের এনআই অ্যাক্টের মামলা আছে আপনারা একটা কাজ করতে পারেন, হাইকোর্টে এগুলা স্টে করলে দেখা যাবে স্টে ভাঙতে ভাঙতে আপনাদের পারমিশন হয়ে যাবে, হাইকোর্ট পারমিশন হয়ে যাবে, তখন আপনারা এসেই নিজের মামলা নিজেরা শুনানি করতে পারবেন, হিয়ারিং করতে পারবেন বিফোর দি অনারেবল হাইকোর্ট ডিভিশন। সো আপনারা যারা প্র্যাকটিসে আছেন আপনাদেরকে একটু কেয়ারফুল হইতে হবে। এই ধরনের যখন এই যে জাজমেন্টটা হবে, এই জাজমেন্টের সাথে নিজেকে যখন আপনি জড়াবেন অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আইন এমন একটা জায়গা, আপনি টাকা পয়সা পান বা না পান, আপনাকে বিভিন্ন মামলার মধ্যে নিজেকে যদি রাখতে পারেন আপনি শিখবেন, আপনার কোনো লস নাই, লয়ারের কোনো লস নাই, লয়ার কখনো হারে না, লয়ার মামলা জিতে অথবা শিখে, লয়ারের কোনো হারা নাই। এর জন্য যত বেশি মামলার সাথে নিজেকে জড়াবেন তত বেশি দক্ষ লয়ার হবেন। আচ্ছা, আমরা এইবার আসি আমাদের যে পড়াশোনায় যে জায়গায় আমরা আটকে গিয়েছিলাম বা যেখান থেকে আমরা শুরু করতে চাচ্ছিলাম, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। সঞ্জয় পাল হাত তুলেছেন, কিছু বলতে চান সঞ্জয় পাল? জি, ওই পিছনে যে মামলাগুলা চলমান সেটার পরে কি এই মানে এই আইনটা যে এই ডিসিশনটা এটা কি রেট্রোস্পেক্টিভ হবে কিনা? ও না, এটা কিন্তু আইন হয় নাই, এটা চলমান, এটা এখনো সিদ্ধান্ত হবে, এখনো ও এটা আচ্ছা। সিদ্ধান্ত হয় নাই। এখন সিদ্ধান্ত হয়ে গেলে তো বাংলাদেশের সকল মামলা স্টে হয়ে যাবে, বুঝছেন? আর আমরা এখন স্টে যারা যারা করতে চান তারা আইসা বলতে হবে যে আপনারা যে রিটে স্টে দিচ্ছেন আমিও সেই ভুক্তভোগী। আপনি যদি আইসা না বলেন হাইকোর্টের নিজস্ব ওই আদেশে আপনি আর রিমেডি পাবেন না, বুঝলেন? আপনাকে আইসা হাইকোর্টকে বলতে হবে যে আমার বিরুদ্ধে অমুক ব্যাংক একটা মামলা করেছে, আপনি এটা আগে স্টে করেন। তখন হাইকোর্ট স্টে কইরা বলবে আমাদের এখানে যে মামলাটা চলমান আছে এটার সাথে আপনি যুক্ত হন। বুঝতেছেন? কি বুঝলেন? না বুঝলে বললেন, আবার বুঝিয়ে বলবো। না, বুঝেছি, ঠিক আছে। এইবার আসেন আমরা আমাদের বইয়ের 1 নম্বর প্রশ্নতে যাব, ক্রিমিনাল আপিল। 1 নম্বর প্রশ্ন, ক্রিমিনাল আপিল কোথায় আছে, কত নাম্বার পেজে? 220 স্যার। 220। 220 নাম্বার পেজে সবাই আসেন দয়া করে। এই প্রশ্নটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাই না? পড়েছিলাম কিনা? এইটা পড়ার পাশাপাশি আপনাদেরকে আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ হইল ক্রিমিনাল আপিলে যতই প্রশ্ন আসুক, ক্রিমিনাল আপিলে আপনারা একটা ড্রাফটকে হাতে নিবেন। এই সেই ড্রাফট, এই একটা ড্রাফট মুখস্থ করলে তাবৎ ক্রিমিনাল আপিলের ড্রাফট আপনার আয়ত্তে চলে আসবে। আমাদের হইলো এই কথা। এটার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আজকে আমরা সেটা শিখব, যে এই হলো সেই ড্রাফট। একটা ড্রাফট শিখলে কিভাবে আমরা সকল ক্রিমিনাল আপিলের ড্রাফট একটা দিয়া শেষ করব। যদি আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা 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 করে ড্রাফট শিখতে থাকি তখন এটা আমাদের ব্রেইনের উপরে প্রেসার পড়বে, আমরা এটা কভার করতে পারবো না। এর জন্য আমাদেরকে টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা হলো যে একটা ড্রাফট দিয়া সকল ক্রিমিনাল আপিল আমরা কিভাবে নিষ্পত্তি করব। এটার জন্য আমরা একটা নোট দিয়েছিলাম আপনাদেরকে, গোপন নোট। গোপন নোটটা কারা কারা প্রিন্ট করেছেন আছেন কেউ? স্যার আমি করেছি স্যার, আশরাফুল করেছি। করেছি স্যার। আচ্ছা, এই গোপন নোট বললে আমরা এটা কেন বলি জানেন? গোপন, গোপন বললে হবে কি আরো কেউ ভর্তি হবে, ভয়ে ভর্তি হবে, যে এই নোট পাইতে গেলে ভর্তি হতে হবে, এইভাবে আমরা একটা ভালো টাকা হাতায় নিতে পারবো সবার কাছ থেকে, বুঝছেন? আর নাইলে এইভাবে গোপন নোট না বললে অনেকে ভর্তি হবে না, এরা বলবে না এগুলো আমি সব বুঝি পারি, আমার আর ভর্তি হওয়া লাগবে না। হ্যাঁ, স্যার এটা কি গতদিন যেটা দিয়েছিলেন সেই নোটটা না? কে আপনি? মার্শিয়া? স্যার আপনি কোন বারে আছেন? ঢাকা বার না? স্যার হ্যাঁ,
ঢাকা বাড়ে স্যার। হ্যাঁ, এটা দেখেন তো গত নোট যে দিয়েছি ওটার সাথে মিলে কিনা, ছবি মিলে কিনা। কত দিনেরই স্যার এটা? হ্যাঁ স্যার এটা গত কত সপ্তাহে দিনের দিয়েছি। স্যার এটা? কত দিনের? হ্যাঁ। এটাই তো নোট স্যার। এটা মিলে কিনা দেখেন, যদি মিলে যায় তাহলে তো বাঁচা গেল, আর না মিললে এটা আপনি নেক্সট উইকে আবার প্রিন্ট করে হাতে নিবেন। এখানে আমরা কিছু সূত্র দিয়েছি, এই সূত্রগুলা মাস্ট মুখস্থ করতে হবে। তো সূত্র মাস্ট মুখস্থ করার আগে বা এই ড্রাফটে যাওয়ার আগে, এই যে ড্রাফট আমরা দিয়েছি, এই একটা ড্রাফটের মধ্য দিয়ে আমরা কিভাবে তাবৎ ড্রাফট শিখে ফেলবো। তাবৎ ড্রাফট বলতে সব না, শুধু ক্রিমিনাল আপিলে, কারণ ক্রিমিনাল আপিলে মার্ক থাকবে 8 মার্ক, আর এই 8 মার্ক আমাদেরকে পেতেই হবে। আর আজকে আমরা চেষ্টা করব এই ড্রাফটটা আপনাদের সকলকে মুখস্থ করায় দিতে, যাতে করে আপনারা এই ড্রাফটের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা যোগ্যতার মধ্য দিয়ে আগায় যেতে পারেন। তো এটার জন্য আমরা কি করব এখন, আপনারা আমার সাথে লিখবেন, একটু লিখবেন কি, এই যে ডিস্ট্রিক্ট কুমিল্লা, এটা তো আপনাদের মুখস্থ আছে। ইন দা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এটাও মুখস্থ আছে। হাইকোর্ট ডিভিশন, এটাও মুখস্থ আছে। ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন, এটাও মুখস্থ আছে। অ্যাপিলেটে এইটা অনেক বানান ভুল করবেন, তাদের প্রতি সতর্ক বার্তা, অ্যাপিলেট বানানটা আপনারা নিজ দায়িত্বে মুখস্থ করে নিবেন, যাতে অ্যাপিলেটে আপনারা বানান ভুল করে মার্কস যেন কম না পান, এটা আপনাকে এনশিওর হতে হবে। বুঝতেছেন? এইবার আসেন, তাহলে আমাদের কি দাঁড়াইলো, অ্যাপিলেট শব্দটা আপনাদেরকে মুখস্থ করার জন্য রিকোয়েস্ট করলাম শুধুমাত্র। এখন আসেন, এই যে অ্যান আপিল আন্ডার সেকশন 28 অফ দি নারী শিশু নির্যাতন আইন, এই ড্রাফটটাকে আপনারা এইভাবে ডান পাশে রাখেন, এই ড্রাফটটাকে আপনারা ডান পাশে রাখেন, যে অ্যান আপিল আন্ডার সেকশন, এই কথাটাকে ডান পাশে রাখেন। রাখার পর আপনারা এইবার আরেকটা নোট নেন, আমাদের বইয়ের, এই যে আমাদের বইয়ে ক্রিমিনাল আপিলের একটা নোট আছে। কত নাম্বার পেজে, কে বলে হেল্প করবেন? 1420 স্যার। হ্যাঁ, অত্যন্ত দামি ক্লাস, এগুলা মিস করবেন না, একটা ক্লাস মিস করলে আপনি পিছিয়ে যাবেন। আর এই ইন দা মিন টাইম আপনারা নিজেদেরকে অন্য কোনো ঝামেলায় জড়াবেন না আগামী পরীক্ষা হওয়া পর্যন্ত। আগামী পরীক্ষা পর্যন্ত কোনো ঝামেলায় নিজেকে জড়াবেন না। এই যে ক্রিমিনাল আপিলে চলে আসছি, ক্রিমিনাল আপিলের শুরুর পেজটা বলেন তো কেউ? 200 স্যার, 200। 200, ইয়েস, আসেন 200, গুড। আচ্ছা, এইটার এই এই নোটের আপনারা দয়া করে একটা পেজে আসেন, আমি দেখাই দেই। অনেকগুলা ক্রিমিনাল আপিল, এই যে এই পেজ শেষের দিকে আসেন ভালো হবে। এই শেষে বলতে 214 নাম্বার পৃষ্ঠায় আসেন, এইখানে থামেন। এইখানে থামার পর আমার সাথে স্ক্রিনে একটু দয়া করে দেখবেন। এখানে থামছেন সবাই? গুড। তাহলে এই আমি কালি নিলাম, এই আমি লাল কালি নিলাম, লাল কালি নিয়া একটা সেকেন্ড, আচ্ছা সরি আমি একটু ছিলাম। এখন আপনারা এই যে ডান পাশে স্ক্রিন দেখতেছেন, এন আপিল আন্ডার সেকশন 28 অফ দি নারী শিশু আইন। এখন আগামী বছর প্রশ্ন আসবে যে একটা আপিল লেখেন পর্নোগ্রাফি আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, তখন আপনারা করবেন কি, এখানে কি লিখবেন, এখানে কি লিখবেন, an appeal under section
কত লিখবেন? 12 স্যার, 12। 12 12 appeal under section 12 of the 12 of the pornography নিয়ন্ত্রণ আইন। 12। এই আচ্ছা, এইবার আবার পরীক্ষা এটা না আইসা ওনাদের মনে হইলো যে সন্ত্রাস বিরোধী আইনে একটা এই রায় হয়ে গেছে, সন্ত্রাস বিরোধী আইনে রায় হয়ে গেছে। তাহলে আপনারা কি লিখবেন? অ্যান আপিল আন্ডার সেকশন 37 আন্ডার 6। হ্যাঁ, সন্ত্রাস বিরোধী দমন আইন। হ্যাঁ, এই সন্ত্রাস বিরোধী দমন আইনের 37 এ আপিল। তাহলে দেখেন একটা ড্রাফটের কোন কোন জায়গায় আপনাকে চেঞ্জ করতে হয়, এই টেকনিকটা যদি আমরা শিখিয়ে দিতে পারি তাহলে আপনার কাজ হয়ে গেল। এই যে দেখেন মানি লন্ডারিং আইন, তাহলে আপনি এখানে যদি আগামী বছর পরীক্ষা আসে যে মানি লন্ডারিং এর প্রশ্ন, তাইলে লিখবেন এন আপিল আন্ডার সেকশন 22 অফ দি মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইন। স্যার 16। হ্যাঁ 16 স্যার, 16। না 16 না, মানি লন্ডারিং আইনে 22 ধারায়ও আপিল আছে, 19 ধারায়ও আছে, 16 ধারায়ও আছে। এইটা হলো শেখার বড় জিনিস যে একটা আইনে 3টা ধারা আছে হইলো আপিলের জন্য। বই উল্টাইতেছেন সবাই, একটু খেয়াল করে দেখেন স্যার দেখেন আছে। কত গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে আমাদের, যে একটা আইনে 3টা আপিলের ধারা। বিষয়টা এত সহজ না। এর জন্য আমরা কি করেছিলাম, ওই যে আমাদের গোপন নোট দিয়েছিলাম, গোপন নোটের মধ্যে এটা লেখা আছে একরকম, বইয়ের মধ্যে লেখা আছে বিস্তারিত আরেক রকম। এর জন্য আমরা করছি কি, ভর্তি হইলে এই টেকনিক গুলা অনেকে শিখতে পারবে, বই পড়া অনেকে যাতে শিখতে না পারে এর জন্য আমরা বইতে একরকম দিয়েছি, যদি একই জিনিস দিয়েছি। হ্যাঁ, কিন্তু ওইখানে বইতে সে মিলাইয়া উঠতে পারবে না, মাথা ঘুরাইয়া পড়ে যাবে, মাথা ঘুরাবে, মাথা ঘুরাইয়া পড়ে যাবে। আর ক্লাসে আসলে এইগুলা সে শিখতে পারবে, বুঝলেন? এর জন্য যারা অহংকার করে তাদের জন্য বই দিয়ে রাখছি যে ওইভাবে দেখবে। আর আপনারা যারা অহংকার কম নাই, তারা তো কষ্ট করে চলে আসছেন, তাদের জন্য হইলো এই যে মানি লন্ডারিং আইন, এইখানে আপিলের ধারা হইলো এখানে 3টে এক জায়গায় দিছি যাতে আপনার চোখে পড়ে। 16 ধারায় আপিল করবেন ক্রোক ও ফ্রিজ আদেশের বিরুদ্ধে, 19 ধারায় আপিল করবেন বাজেয়াপ্তের আদেশের বিরুদ্ধে, আর 22 ধারায় আপিল করবেন আদেশ ও রায়ের বিরুদ্ধে। এখন প্রশ্ন হইলো, এইখানে তো 2টা আদেশ বললামই, 22 ধারায় আবার কি আদেশ, এটা কে বলবেন? 22 ধারায় কেন আবার আদেশ লিখলো? আর আপনি বলেছিলেন স্পেশাল লতে 22 ধারা আদেশের বিরুদ্ধে। না না, এখানে তো আদেশ 16 ধারায় ক্রোকের আদেশ এবং ফ্রিজের আদেশ, 19 স্যার ধারায় হলো ওই দুটো বাদে আদার্স যে আদেশগুলো হবে সেটা ওইটা 22 ধারা, 16 আর 19 বাজেয়াপ্ত ক্রোক ফ্রিজ স্যার, এটা বাদে Yes, যেগুলো যাবে সেগুলো ওই আপনার কমান 22 ধারায় যাবে স্যার। yes, এই 16 ধারায় ক্রোক ও ফ্রিজ। আপনাদের কিন্তু এই মামলা করে আপনারা আগামী দিনে সবাই পয়সাওয়ালা হয়ে যাবেন, কারণ এখন বর্তমান সরকার মামলা করবে, মানি লন্ডারিং আইনে শত শত মামলা হবে। আর আপনার কাছে ক্লায়েন্ট আইসা বলবে আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, এই ফ্রিজটা খুলেন। তো ফ্রিজ খুলতে গেলে আপনি নিম্ন আদালতে দরখাস্ত দিবেন, নিম্ন আদালত বলবে নামঞ্জুর, ফ্রিজ খুলে দেওয়া গেল না। তখন আপনি হাইকোর্টে চলে আসবেন, যে এই ফ্রিজের আদেশের বিরুদ্ধে 16 ধারায় আপনারা হাইকোর্টে আপিল করবেন 30 ডেজ এর মধ্যে, 30 ডেজ এর মধ্যে। দেখলেন, এই নোটটা এর জন্য আমরা গুছাইয়া দিছি সুন্দর করে। এই হলো মানি লন্ডারিং আইন একটা, আপিলের ধারা হইলো তিনটা আপিলের ধারা আছে, তিনটা আপিলের ধারা আছে, বুঝতেছেন? তো দেখেন হাইকোর্টে হলো ক্রিমিনাল আপিল শিখতে গেলেও কত মাথা খাটাইতে হচ্ছে, ওয়াশমেন শিখতে গেলে আরো বেশি মাথা খাটাইতে হবে, রিট শিখতে গেলে তো আরো বেশি মাথা খাটাইতে হবে। এইবার এই নোটের আপনারা যদি শুরুর দিকে আসেন, এইখানে একটা নোট আপনারা শিখবেন এবং এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে কোন আইনে শাস্তি হচ্ছে। এই যে দেখেন এখানে কোন আইনে শাস্তি লেখা আছে,
সব 1 থেকে 6 হলো পেনাল কোডে শাস্তি। কোন কোড শাস্তি দিচ্ছে? এখানে বিভিন্ন কোর্টের নাম আছে, বিভিন্ন কোর্টের নাম আছে। কোন আইনে আপিল হবে? পেনাল কোডে যেই ধারায় যেই শাস্তি হোক না কেন, পেনাল কোডে যেই ধারাতেই শাস্তি হোক না কেন, আপনি কখন 410, কখন 410, কখন 408 এর এ, কখন 408 এর বি, কখন 417(3) এবং কখন 417 এর এ, এটা আপনি জানবেন। এটার জন্য আপনি জানেন সেশন কোর্ট কোনো রায় দিলে 410 এ সিআরপিসি তে আপিল, এডিশনাল সেশন জাজ রায় দিলে 410 এর সিআরপিসি তে আপিল, জয়েন্ট সেশন জাজ 5 বছরের বেশি শাস্তি দিলে 408 এর এ তে আপিল, মেট্রোপলিটন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়েন্ট সেশন জাজ যদি কোনো শাস্তি দেয় তাহলে সেটা হইতে হবে পেনাল কোডের 124 এর এ যদি হয়, 408 এর বি তে আপিল। আর এই দুইটা আপনাদের সাধারণত আসবে না, এই দুইটা আপনাদের সিলেবাস কভার করে না, যে অ্যাকুইটাল খালাসের বিরুদ্ধে আপিল আর ইনঅ্যাডিকুয়েট অফ সেন্টেন্স মানে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। তাহলে আপনাদের মনে রাখতে হবে কোন আইনে শাস্তি হচ্ছে, কোন আইনে কোন কোর্ট শাস্তি দিচ্ছে, কোন আইনে আপিল করবেন। দেখেন শাস্তি হলো এক আইনে, আপিল করলেন আরেক আইনে, শাস্তি হলো এক আইনে, আপিল করলেন আরেক আইনে, শাস্তি হলো এক আইনে, আপিল করলেন আরেক আইনে। কিন্তু নারী শিশুর বেলায় আলাদা, নারী শিশু আইনে শাস্তি, নারী শিশু আইনেই আপিল, নারী শিশু আইনেই শাস্তি, নারী শিশু আইনেই আপিল। খেয়াল করলেন? এসিড দমন আইনে শাস্তি, এসিড দমন আইনে শাস্তি, এসিড দমন আইনে আপিল, এসিড দমন আইনে শাস্তি, এসিড দমন আইনেই আপিল। এইভাবে আমরা এই নোটটাকে সাজিয়ে দিয়েছি আপনাদের, আপনারা শুধু এটা প্রিন্ট করে নেবেন। 24টা আইন আমরা সাজিয়েছি, 24টা আইন দিয়েছি যেন আগামী পরীক্ষায় আপনারা এগুলাকে মাথায় নিয়ে পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা যত কঠিন হোক ইনশাল্লাহ আপনারা কভার করতে পারবেন। এইবার আসেন এই নোটটাকে মাথায় রেখে আমরা ড্রাফটিংটা শিখব। যে ড্রাফটটা আমরা হাতে ধরেছি সেই ড্রাফটটা আমরা এখন শেখার চেষ্টা করব। এটা আসে দিলরুবা হাত তুলেছেন, প্রশ্ন করবেন। মতিয়ার ভাই হাত তুলেছেন, প্রশ্ন করবেন নাকি এমনি এমনি? অনেকের না ভুলে স্যার, হাত উঠে অসুবিধা নেই। আমার আমার একটু কষ্ট হচ্ছে বুঝতে। সেটা হচ্ছে যে ওই রায় হচ্ছে এক আইনে, আবার আপিল হইতেছে আরেক আইনে, এটা কেন? এটা একটু ও এটা ধরেন এই না বুঝলেও কিছু নাই, কোনো ভয়ের কিছু নাই। যেমন ধরেন যেমন আমি 14 নম্বর বলি, ফরমালিন নিয়ন্ত্রণ আইন 2015 ই হইলো। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আবার আপিল হইতেছে গিয়া স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর 30 সেকশনে। এটা আসলে স্যার শুনেন বুঝি নাই। বুঝছি। আপনি এইখানে চলে আসেন, ভালো হবে, দাঁড়ান দুইটা জায়গায় বুঝিয়ে দেই তাহলে আরো ভালো হবে। ওইটাও বুঝিয়ে দেই, এটাও বুঝিয়ে দেই। এইখানে আপনারা সবাই নোটে দেখতে পারেন, এখানে যেরকম পেনাল কোডে বলা হচ্ছে শাস্তি আর সিআরপিসি তে আপিল, তো পেনাল কোডে হলো শাস্তির বিধিবিধান বলা আছে। আর এটা কোন কোন প্রসিডিউরে আপিল হবে, কোন পদ্ধতিতে আপিল হবে, এটা বলা আছে প্রসিডিউরাল লতে। এর জন্য আমরা এক আইনে শাস্তি আর এক আইনে আপিল। কিন্তু এই যে একটু আগে আমাদের মতিউর ভাই প্রশ্ন করলেন যে এইখানে দেখেন আপনারা 5টা আইন আছে, 5টা আইন আছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, দা ইমার্জেন্সি পাওয়ারস অ্যাক্ট 1975 এবং ফরমালিন নিয়ন্ত্রণ আইন 2015। এই 5টা আইন দেওয়া আছে, আর এই 5টা আইনে শাস্তি দেয় স্পেশাল ট্রাইব্যুনাল, কিন্তু আপিল করতে হয় একটা আইনে, কারণ স্পেশাল পাওয়ারস অ্যাক্টের শেষে দিয়ে একটা তফসিল আছে। ওই তফসিল বা শিডিউলে বলা আছে এই 5টা আইনে শাস্তি হইলে এই আইনেই আপনাকে আপিল করতে হবে। বুঝলেন?
এই আইনেই আপনাকে আপিল করতে হবে এবং এই আইনের 30 ধারায় সেই আপিলটা করতে হবে। মতিউর রহমান ভাই বুঝেছেন? জি স্যার, বুঝতে পেরেছি, কিন্তু এই আইনগুলোতে কি আপিলের কোনো বিধান নাই? যেমন 108, তারপরে হচ্ছে ফরমালিটি আইন 2015, এগুলোতে কি স্যার আপিলের কোনো বিধান নেই? না না, নাই দেখেই তো এখানে এটা তফসিল করে দিছে, থাকলে তো আর ওইখানে আমরা আসতাম না, বুঝছেন? জি জি, থ্যাংক ইউ স্যার। গুড। আচ্ছা, এইবার আসেন আমরা ড্রাফটিং এ যাব, আস্তে 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 ড্রাফটিং এর দিকে আমরা আগাবো, কারণ ওই ড্রাফটিংটা আমাদের সকলের ছোটস্থ মুখস্থ এবং একদম অন্ধের মতো ড্রাফট মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষার খাতায় ড্রাফট ছাড়া কিছুই দেখা যাবে না, পরীক্ষার খাতায় আপনার চেহারাও দেখা যাবে না। এর জন্য আপনাকে আমাকে সচেতন হইতে হবে এই বিষয়ে, আদারওয়াইজ আমরা যদি ড্রাফটটাকে আয়ত্তে না আনতে পারি আমাদের জন্য ক্ষতির কারণ হবে। আমরা চাই সবাই এইবারকার আমরা পাশ করি। এবার আসেন আমরা ড্রাফটের কোন জায়গাটা মুখস্থ করব সবার আগে, এবং ওইটা মুখস্থ করলে আমরা কামিয়াব হয়ে যাব। এর জন্য আমরা কিন্তু এখানে লিখতেছিলাম একটু আগে, যেটা অনেকেরই হয়তোবা ধারণা ক্লিয়ার হচ্ছিল না, যে এখানে কেন এন আপিল আন্ডার সেকশন চেঞ্জ হবে, এন আপিল আন্ডার সেকশন কেন চেঞ্জ হবে, প্রশ্ন বুঝে বুঝে। আশা করি এখন আপনারা ক্লিয়ার হয়েছেন। এর জন্য আমরা এই তিনটাকে এখন ডিলিট করে দিলাম। এখন আমরা আসি ড্রাফটের। এই ড্রাফটটা আমাদের বইয়ের কত নাম্বার পেজে আছে কে বলবেন? ওই পেজটা খুলে রাখেন, কাজে লাগবে। এটা কত নাম্বার পেজে আছে আমাদের বইয়ের? 220 220 220 স্যার। 220 নাম্বার পেজে আপনারা বের করেন। এই যে 220 নাম্বার পেজে এই ড্রাফটটা আছে। এই যে দেখেন, আমরা কম্পিউটারে কত দিকে দেখাইয়া বুঝাইয়া ক্লাস করাইতে কষ্ট হচ্ছে, বুঝাইতে কত কষ্ট হচ্ছে বুঝে নেইবা। তাহলে আমি যে কেন টাকা টাকা করি, আপনারা যে রাগ করেন আমার প্রতি। এই যে আমি আমার ওয়াইফরে নিয়ে ঘুরতে যেতে পারি না, ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যেতে পারি না, জন্মদিন নাই, কক্সবাজার নাই, হ্যাঁ, এই পিকনিক নাই, এই কোনো কিছু নাই, শুধুমাত্র টাকার জন্য। এর জন্য আপনাদের ক্লাসে আমি টাকার জন্য আপনাদেরকে অত্যাচার করি, বুঝলেন? যে টাকা লাগবে, কারণ আমি তো সব বাদ দিয়ে এই লাইনে লাগছি, এই পিকনিক বাদ দিয়ে দিচ্ছি, জন্মদিন বাদ দিয়ে, এটা তো কঠিন, খুব কঠিন একটা কাজ, বুঝলেন? এইবার আসেন, এই ড্রাফটে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এন আপিল আন্ডার সেকশন এইটুক সবার মুখস্থ আছে আমরা ধরে নিলাম। ইন দা ম্যাটার অফ বলে যিনি আপিল করবে তার পরিচয়টা মুখস্থ আপনাদের জানা আছে। কনভিক্ট অ্যাপিলেন্ট লিখতে হয় নাও ইন জেল, এটাও মুখস্থ আছে আমরা ধরে নিলাম। এখন দা স্টেট রেসপন্ডেন্ট এইটুক মুখস্থের কোনো আমরা ধরে নিলাম সকলেরই মুখস্থ আছে, এটা নিয়ে আর কোনো কারো প্রবলেম হওয়ার কথা না, এটুক সকলেরই মুখস্থ আমরা ধরে নিব। তাহলে এখন আমরা শুরু করব যেই জায়গা থেকে কাজটা, সেটা হলো এই হলো কস্ট টাইটেলের কস্ট টাইটেল প্রশ্নটুকু, জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স ডেটেড এত, এই হলো একটা কথা। এখানে পারলে আপনারা লাল কালি দিয়া বাসায় নোট লেখেন, এখানে লেখেন 1, আর এখানে লেখেন 2, এই যে এখানে লেখেন 2, আর পরে এইখানে লেখেন 3, আর এইখানে লেখেন 4, সরি সরি, এখানে বলতে এই জায়গায় লিখবেন, এই যে এইখানে এই 1 2 3 4 5, এই 5টা জিনিস লেখেন কস্ট টাইটেলে। 5টা কথা বলা আছে কস্ট টাইটেলে, পাইলেন? এই 5টা বাক্যকে আলাদা করেন। আপনারা তো আর কম্পিউটারের মতো পারবেন না, আপনারা করবেন কি, এটাকে করে ফেলবেন কাঠ পেন্সিল দিয়ে অথবা লাল কালি দিয়ে, ওইটাকে আলাদা করেন, বা যে যেভাবে পারেন সুন্দর করে আলাদা করেন।
আলাদা করার পর এইবার আমরা মুখস্থ করব। দেখেন, এই কজ টাইটেলে 5টা কথা আছে। 5টা কথা কি আমার সাথে মুখস্থ করবেন? জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স ডেটেড সো এন্ড সো। জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স ডেটেড সো এন্ড সো। আমার সাথে সাথে বলার চেষ্টা করেন, মুখস্থ হয়ে যাবে। জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স ডেটেড সো এন্ড সো। ডেটেড সো এন্ড সো। জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স ডেটেড সো এন্ড সো। সেন্টেন্স ডেটেড সো এন্ড সো। 2 নম্বর বাক্য, এই জাজমেন্টটা কে দিয়েছে? পাসড বাই দ্য লার্নেড নারী শিশু ট্রাইব্যুনাল, ঢাকা। এখন এখানে কি পরিবর্তন হইতে পারে? পাসড বাই দ্য লার্নেড সেশন কোর্ট, পাসড বাই দ্য লার্নেড স্পেশাল ট্রাইব্যুনাল, পাসড বাই দ্য লার্নেড এডিশনাল সেশন কোর্ট। এইভাবে আপনারা মুখস্থ করেন, তাহলে হবে কি, একটা কজ টাইটেল দিয়ে তাবৎ ক্রিমিনাল আপিলের যত কজ টাইটেল আসবে আপনি নিজেকে ফিট করতে পারবেন। তাহলে কি দাঁড়াইলো? জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স, পুরা কথা লিখবেন। অনেকে আবার উস্তাদি কইরা শুধু জাজমেন্ট এন্ড অর্ডার লিখেন না, এই পুরা বাক্যটাই হচ্ছে জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স ডেটেড সো এন্ড সো পাসড বাই দ্য লার্নেড কোর্ট। শেষ। এখন মামলা লিখতে গিয়া 3টা মামলা নাম্বার, এই সুফিয়া শিকদার মিউট করে দেন, আপনার শব্দ আসতেছে। শুনেন, 3টা মামলা নাম্বার লিখতে হয় কেমনে? ইন নারী শিশু ট্রাইব্যুনাল কেস নাম্বার সো এন্ড সো, অ্যারাইজিং আউট অফ কুমিল্লা পুলিশ স্টেশন সো এন্ড সো, করসপন্ডিং টু জিআর নাম্বার সো এন্ড সো। এখন আপনি মুখস্থ করার সময় এই স্টাইলে আরেকবার পড়েন, ইন সেশন কেস নাম্বার সো এন্ড সো, অ্যারাইজিং আউট অফ পুলিশ স্টেশন কেস নাম্বার সো এন্ড সো, করসপন্ডিং টু জিআর নাম্বার সো এন্ড সো। তাহলে দেখেন, এই যে ইন বইলা 3টা মামলার নাম্বার আপনাকে বলতে হবে। তাহলে 3টা কথা গেল। একটা জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স দিয়েছে, পরে কে দিয়েছে? যে লার্নেড কোর্ট অমুক দিয়েছে, দিলে ভালো। এরপরে কোন মামলায় দিয়েছে? ওই 3টা মামলাকে এক জায়গায় আপনি যদি আইনা বলতে পারেন, তাতে বোঝা গেল আপনি এটা বুঝলেন। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে এই কজ টাইটেলে 3টা কথা আপনাকে বসাইতে হবে। প্রথম 3টা কথা, একটা জাজমেন্ট এন্ড অর্ডার, সেটা কে দিয়েছে? অমুক কোর্ট দিয়েছে। কিসে দিয়েছে? 3টা মামলারে একসাথে কইরা ওই জাজমেন্টটা দিয়েছে। 3টা মামলাকে এক জায়গায় করে বলতে পারাটা হইলো আপনার পরীক্ষা। এখন ওই জাজমেন্টে, এই যে জাজমেন্ট শব্দটা দিয়ে, এই জাজমেন্টটা দিয়ে কি করেছে? কনভিকশন দিয়েছে, কনভিক্টিং দি অ্যাপিলেন্ট আন্ডার সেকশন 302 অফ দি পেনাল কোড। কনভিক্টিং দি অ্যাপিলেন্ট আন্ডার সেকশন 302 অফ দি পেনাল কোড। কনভিক্টিং দি অ্যাপিলেন্ট আন্ডার সেকশন 302 অফ দি পেনাল কোড। আবার অনেকে বললেন না, এখানে তো নারী শিশু লেখা আছে, আপনি পেনাল কোড পড়তেছেন কেন? পড়তেছি যে এইটারে কোন জায়গায় চেঞ্জ করে আপনি একটা দিয়ে উদ্ধার হবেন সব, ওইটা বুঝানোর জন্য। বুঝলেন? তাহলে তাকে কনভিকশন দিবে একটা কথা বইলা, আর এখানে বলবে সেন্টেন্সিং হিম টু সাফার রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। তাইলে দেখেন, এই কজ টাইটেলে 5টা কথা বলা আছে। 5টা কথা বলা আছে, মুখস্থ করেন। একটা কথা জাজমেন্ট, 2টা কথা কোনো একটা কোর্ট দিয়েছে, 3টা কথা কোনো একটা মামলার মধ্যে এই জাজমেন্টটা হয়েছে, 4 নাম্বার কথা একটা কনভিকশন হয়েছে, 5 নাম্বার কথা তাকে সেন্টেন্স দিয়েছে। সেন্টেন্স এক জিনিস, কনভিকশন আরেক জিনিস। এটা আরেক ক্লাসে বুঝাইছিলাম না? বুঝাই নাই? কনভিকশন এর সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি বুঝাইছিলাম না? জি স্যার। ওই দিন বলেছিলাম এই যে কনভিকশন এন্ড সেন্টেন্স যে শিখাইছি, কনভিকশন কি সেন্টেন্স কি এটা যে শিখাইছি, এটার দামই আছে 10,000 টাকা। মনে পড়ছে? কনভিকশন কি জিনিস আর সেন্টেন্স কি জিনিস, এইটাও অনেকে কিন্তু ঠিক মতো বুঝে না আমাদের দেশে। এটাও একটা বিশাল গ্যাপ। আচ্ছা, এখন বলেন, এই 5টা কথা মুখস্থ হয় নাই এরকম কে আছেন? এখানে 5টা কথা, জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স, এটা দিয়েছেন লার্নেড নারী শিশু ট্রাইব্যুনাল অথবা সেশন কোর্ট ইন কেস নাম্বার সো এন্ড সো সো এন্ড সো, কনভিক্টিং দি অ্যাপিলেন্ট
under section so and so, sentencing him to suffer rigorous imprisonment for life and to pay a fine of taka 5,000 in default to suffer rigorous imprisonment for further period of 1 year. এই কস্ট টাইটেলে 5টা কথা আছে, আপনি আমার মতো বলতে না পারলে কোনো অসুবিধা নাই, কিন্তু 5টা কথা আছে, এটা বাংলায়ও বলতে পারেন। এটুকু যদি কাজ হয়ে যায় তাইলেও আপনার আমি মনে করি কাজ হয়ে গেছে। বলেন এইটুকু বুঝেন নাই এরকম কেউ আছেন কিনা? এই যে কস্ট টাইটেলটা বুঝেন নাই এরকম কে আছেন? এত দুর্বল কেউ থাকলে বলতে পারেন, আমরা আরেকবার একটু বুঝাইয়া দিব। বুঝতেছেন? এবারকার কোর্স কিন্তু আরো জোরালো, এবারকার কোর্স আরো বেশি ইয়া কি বলবো, মানে খুবই অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ। ইয়েস, চ্যালেঞ্জিং স্যার। কবিতা আপা স্বীকার করলেন এবার না? এত পড়া ভয় লাগছে স্যার, অনেক কিছু জানার। শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, থ্যাংক ইউ। সরি, একটা মিনিটই হলো। এখন আসেন, এই 5টা লাইন এখনো কেউ বুঝতে পারেন না, এরকম কেউ থাকলে একটু SMS লেখেন যে আমার এটা বুঝতে অসুবিধা হয়েছে বা আমি এই জায়গায় একটু দুর্বল আছি। যদি এই জায়গায় আপনার দুর্বলতা কেটে যায় তাহলে আপনি একটা বিশাল লাভবান হবেন। সেটা কি? এখন আমরা সেইটার রেজাল্ট পাবো ইনশাল্লাহ। যে আপনার যদি এই জায়গায় দুর্বলতা কেটে যায় বা এই 5টা লাইন আপনি যদি, এটা কি আমরা একটা প্রশ্নের জন্য পড়তেছি? একটা প্রশ্নের জন্য না, আমরা কিন্তু এটার মধ্য দিয়ে এই শেখার মধ্য দিয়ে আমরা বাকি প্রশ্নগুলাকেও কভার করার চেষ্টা করব, বাকি প্রশ্নগুলোও যেন আমরা এটার মধ্য দিয়ে শিখতে পারি। এটা কিন্তু আমরা চেষ্টা করতেছি। আমরা কিন্তু একটা না, এই ক্রিমিনাল আপিলের এই ড্রাফটের মধ্য দিয়ে সকল ক্রিমিনাল আপিলের ড্রাফট আমরা করতে হবে, আমাদেরকে নিষ্পত্তি করতে হবে। তাহলে আমাদের সেটার জন্য কি করণীয়? এখন আপনারা একটু মনোযোগ দেন। এই পরের 2টা লাইন আমি ধরে নিচ্ছি আপনাদের মুখস্থ, কারণ এই 2টা লাইন সকল ড্রাফটে লিখতে হয়, রিটে লিখতে হয়, ওয়াশমেন্টে লিখতে হয়, সিভিল রিভিশনে লিখতে হয়, রিটে লিখতে হয়, সব জায়গায়। এই 2টা বাদ, এই 2টা বাদ দিয়ে আপনারা এখন আমরা বইতে দেখবেন, বইতে দেখবেন 1 নম্বরে একটা দিয়েছি, সিউইট দিয়েছি, বইতে পেয়েছেন? বইয়ের সিউইটটা এই হুবহুব এই কস্ট টাইটেলটা দেওয়া আছে। বইয়ের সিউইটটা দেখেন, আমি বইটা বের করি, এই যে আমার বাঁ পাশে বই আছে, বইটা গেল কই? এই বইয়ের এই সিউইট
এই যে বইটা বের করেন। বইয়ের এখান থেকে এই যে জাজমেন্ট থেকে শুরু করে এই পুরা লাল কালারটা, এই পুরাটাই হলো দেখেন ওই 5টা বাক্য। পড়েন আমার সাথে। এই যে জাজমেন্ট এন্ড অর্ডার পাইলেন, দেখতেছেন? আছে আপনাদের কাছে বই সামনে? আছে স্যার, আছে। জি স্যার। দেখলেন? রহস্য দেখলেন? 5টা বাক্য, এই সেই সেন্টেন্স পর্যন্ত। এরপরে দেখেন পাস্ট বাই দা বলে লার্নের নারী শিশু পাইলেন একটা বাক্য। এরপরে আবার আসেন, এখানে হলো ইন কেস, ওই যে ট্রাইব্যুনাল কেস বইলা পুলিশ স্টেশন কেস এন্ড করসপন্ডিং টু জিআর, 3টা কেস এক জায়গায়। এরপরে আমরা বলেছিলাম এই কনভিক্টিং দি অ্যাপিল্যান্ট পাইলেন। এরপরে এখানে আইসা পাইলেন সেন্টেন্সিং টু সাফার রিগরাস ইমপ্রিজনমেন্ট। এই 5টা বাক্য এখানেও আছে, সিউইতের একে পাইলেন। বুদ্ধিটা পাইলেন কিনা? বুদ্ধি পেলাম স্যার। স্যার এই যে স্যার সিউইতেও আমরা এটা দিচ্ছি, আমাদের প্রশ্ন বড় হয়ে যাচ্ছে না স্যার? আচ্ছা, ওইটাও বলে দিচ্ছি। যারা খুব দুর্বল, লিখতে পারেন না, তাদের জন্য 1 নাম্বার সিউইত মাপ। তারা 1 নাম্বার না লিখলেও চলবে। এখন বলতে পারেন তাইলে স্যার 1 নাম্বার সিউইত এখানে রাখছেন কোন দুঃখে বইয়ের মধ্যে? দুঃখটা কি বলেন? কে বলবেন? আবার পড়লে মুখস্থ হয়ে যাবে স্যার, এটা তো মেন জিনিস। আচ্ছা, এই দুঃখটা হলো প্র্যাকটিসের মধ্যে, হাইকোর্টের প্র্যাকটিসে এই প্যারাগ্রাফ দিতে হয়, 1 নাম্বার প্যারাগ্রাফ এইভাবে আমরা দেই। আচ্ছা, তখন আমাদের বই যদি কেউ দেখে বলবে কি ব্যাপার, রওশন স্যার তো হাইকোর্টের সবচেয়ে রেগুলার একজন লয়ার এবং খুব প্রমিনেন্ট লয়ার হয়ে গেছেন, হাইকোর্টে খুব স্বনামধন্য লয়ার হয়ে গেছেন, তো উনি ওনার বইতে 1 নাম্বার প্যারাগ্রাফটা দিল না, এটা কোনো কাজ হইলো? আবার আপনারা হাইকোর্টে প্র্যাকটিসে যায় দেখবেন যে এইরকম একটা প্যারাগ্রাফ দিতে হয়, তখন আপনারা আবার বলবেন কি ব্যাপার, বইতে এটা পাইলাম না। এর জন্য আমরা করছি কি, এটা দিয়ে দিছি। আপনারা পারলে এটা সহ লেখেন, না পারলে এটা বাদ দিয়া এখান থেকেও যদি শুরু করেন সমস্যা নাই, 2 নাম্বার থেকেও যদি শুরু করেন সমস্যা নাই। কিন্তু আমরা আজকে পড়বো সবার শেষে 2, 3, 4, 5, এই 4টা প্যারাগ্রাফ এখন পড়বো না। এই 4টা প্যারাগ্রাফ আমরা পরে পড়বো, একটু পরে। এর আগে আপনাদেরকে আমরা সাহস জুগাইলাম। 1 নাম্বার আপনাদের হয়ে গেছে, 1 নাম্বার হয়ে গেছে, কজ টাইটেলও মুখস্থ হয়ে গেছে, কারণ কজ টাইটেলটাই রিপিট হয়েছে 1 নাম্বারে, পাইলেন? তাহলে এই 2টা জায়গায় গেল। এইবার আপনারা কষ্ট করে প্রেয়ারে আসেন। প্রেয়ারে এসে আমার সাথে পড়েন, দেখেন এই যে জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন 1 লাইন, একই জিনিস ফার্স্ট বাই দ্য লার্নেড অমুক কোর্ট, একই জিনিস। এইখানে আসেন, লাল কালার কোন মামলায় দিয়েছে, কোন কোর্ট দিয়েছে মামলাটা, ওই একই মামলা, ট্রাইব্যুনাল কেস নাম্বার, পুলিশ স্টেশন কেস নাম্বার, করসপন্ডিং টু জিআর, পাইলেন? এবং কনভিক্টিং দি অ্যাপিলেন্ট আন্ডার সেকশন সো এন্ড সো এবং সেন্টেন্সিং। তাহলে কি দাঁড়াইলো? এইখান থেকে এই এতটুক, এইখান থেকে এতটুক, এই পুরা কথাটা কোন জায়গার কথা আবার রিপিট হইলো? ওই কজ টাইটেলের কথাটা রিপিট হইলো। মানেন কিনা? পাইলেন? জি স্যার। তাহলে জি স্যার। একটা কজ টাইটেল শিখলে কি দাঁড়ায় দেখেন, রহস্য। এইখানে হয়ে গেল 1 কজ টাইটেলে 1 নাম্বার প্যারাগ্রাফ হয়ে গেল, প্রেয়ার হয়ে গেল। তাহলে 1 কজ টাইটেলের বদৌলতে আপনি 40% ড্রাফট আপনার কিন্তু আয়ত্তে চলে আসছে অলরেডি। 40% ড্রাফট আপনার মুখস্থ হয়ে গেছে। শুধু এখন মাথা ঠান্ডা কইরা, জন্মদিন পালন না কইরা এটাকে আরেকবার আপনি রিপিট করেন বাসায়, দেখবেন আপনার জন্য ক্রিমিনাল আপিল দুনিয়ার সহজ হয়ে গেছে। এইবার আসেন আরেকটা জায়গায় আমরা এখন যাব, সবচাইতে ইম্পর্টেন্ট। আমরা বলেছি
আপনারা যারা অলরেডি মুখস্থ করেছেন, এই তিনটা গ্রাউন্ড হলো কমন। এই তিনটা গ্রাউন্ড প্রশ্ন কমন পড়লেও লিখবেন, প্রশ্ন কমন না পড়লেও লিখবেন, প্রশ্ন বুঝলেও লিখবেন, প্রশ্ন না বুঝলেও লিখবেন। এজন্য আমরা টেকনিক্যালি এই তিনটা গ্রাউন্ডকে বাঁকা করে দিয়েছি। যারা বই বাসায় কিনবে আর আমাদের কোর্স করবে না, তারা মনে করবে এটা ভুলে মনে হয় বাঁকা হয়ে গেছে, কিন্তু আমরা বাঁকা করে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এই তিনটা প্যারাগ্রাফ যেন আপনি তিনটাকে এই প্রশ্নের জন্য না, যে কোনো ক্রিমিনাল আপিল আসলে এই তিনটা গ্রাউন্ড লিখবেন। আর এইখানকার সাথে আরেকটা রহস্য আছে, এই যে 7 নাম্বারের সাবমিশন আর 2 নাম্বার গ্রাউন্ড একই কথা। জি স্যার। এই প্রশ্নটা করেছিলেন আমাদের মতিউর রহমান ভাই অথবা আরেকজন ভাই, মনে আছে আপনি কে ভাই প্রশ্ন করেছিলেন? দ্যাট ইট ইজ সাবমিটেড, দ্যাট বইলা যেটা জি লেখে আমি এটাকে বলে সাবমিশন। আপনার নাম কি? আমি অ্যাডভোকেট মতিয়ার বলেছিলাম। হ্যাঁ, এটা আপনি মনোযোগ দিয়ে শুনেন। দ্যাট ইট ইজ সাবমিটেড দিয়া যেটা লেখা হয় এটাকে বলে সাবমিশন। আর ওই সাবমিশনকে যখন ফর দ্যাট দিয়ে লেখে তখন এটার নাম হয়ে যায় গ্রাউন্ড। এর জন্য সাবমিশনে লেখা আছে that the prosecution failed to prove the case beyond all reasonable doubt, আর এটা for that দিয়ে লিখলেন prosecution failed to prove the case beyond all reasonable doubt, আর বলার পর প্রত্যেকটা গ্রাউন্ডের শেষ কথাটা একই, প্রত্যেকটা গ্রাউন্ডের শেষ কথা একই। and as such the impugned judgment and order of conviction and sentence is liable to be set aside, and as such এই যে পরেরটা impugned judgment and order of conviction and sentence is liable to be set aside, and as such the impugned judgment and order of conviction is liable to be set aside। তার মানে দেখেন আপনার গ্রাউন্ড অলরেডি শেখা হয়ে গেছে। কিভাবে? এইখানে একটা কমন কথা বললেন, প্রসিকিউশন ফেল টু প্রুভ দ্য কেস বিয়ন্ড অল রিজনেবল ডাউট। আবার এখানে একটা কথা বললেন, FIR did not disclose any offense under section 302 of the penal code। কথা ঠিক আছে? জি স্যার। FIR did not disclose any offense। FIR এই যে পড়েন আমার সাথে, FIR did not disclose any offense under section 302 of the penal code। FIR did not disclose under section 25 of the Special Powers Act। FIR did not disclose any offense under section 20 of the Formalin Act। FIR did not disclose any offense under section 31 of the Children Act। FIR did not disclose। এই পাইলেন? এই যে আমার সাথে পড়তে থাকলে তো মুখস্থ হয়ে যাবে। কি বুঝতেছেন? কেউ বুঝতেছেন? জি স্যার। চেঞ্জ এবার করাটা বুঝতেছি স্যার। জি স্যার। এত কষ্ট করার পর যারা ফেল করবেন এদের জন্য জরিমানা উল্টা আরো টাকা দিতে হবে। ঠিক। যারা ফেল জি স্যার। করবেন তাদের উল্টা আমরা টাকা নিতে সব হবে। মুখস্থ করে নিয়ে স্যার সব প্রশ্নগুলো আমাদেরকে সাজাতে হবে, এটাই হচ্ছে কাজ, না স্যার? মুখস্থ করতে হবে। আচ্ছা, তাইলে এইবার দেখেন আমি রহস্য বলে দিলাম, এইটা আসলো এখান থেকে, আবার এটা আসলো এখান থেকে, আর তিনটা গ্রাউন্ড বাসা থেকে মুখস্থ করে যাবেন। ওকে, এই ঠিক আছে। তিনটা হইলো, কাজ শেষ। এইবার আপনাদেরকে আরেকটা রহস্য দেখাই। ওই কস্ট টাইটেল, যেই কস্ট টাইটেলটা আমরা পড়লাম, ওই কস্ট টাইটেলটা দেখেন 6 নাম্বার সিঁড়িতে আইসা আবার ঘুরে ফিরে রিপিট হচ্ছে, যে লার্নেড ট্রাইব্যুনাল কনভিক্টেড দ্য অ্যাপিলেন্ট আন্ডার সেকশন এন্ড সেন্টেন্সিং হিম এত 1 ইয়ার। পাইলেন? তাহলে 6 নাম্বার সি উইথ কস্ট টাইটেল প্যারাগ্রাফ সরি প্রেয়ার, কস্ট টাইটেল 1 নাম্বার সি উইথ 6 নাম্বার সি উইথ প্রেয়ার, এই চারটা জিনিস একই জিনিস, এটা বুঝেন নাই? এরকম দুর্বল স্টুডেন্ট কে আছেন? এই যে এত সুন্দর কালার কইরা ইংল্যান্ডের মতো, বিদেশের মতো, আমেরিকার মতো পড়াইতেছি, এরপরেও যদি আর মানুষ শান্তি না হয়, এই জাতি আর শান্তি হবে না, এই জাতিকে আর রক্ষা করা যাবে। মাইন্ড না করলেন? স্যার, দারুণ স্যার। না স্যার, দারুণ স্যার, আসলে পড়ার স্টাইল হেভি স্যার। এই জন্য আপনারা ই করবেন, আমাদের এই আজকে সরাসরি ক্লাসে
খুব মজা হয়েছিল একটা ক্লাসে। এক ভাই আমাদের এই বিকালের গ্রুপ, এই যে আপনাদের দেখাই, এই বিকালের গ্রুপ, আমাদের বিকালের গ্রুপে উনি গ্রুপে লিখছিলেন, আমাদের গ্রুপে, আসসালামু আলাইকুম স্যার, ক্লাস খুবই সুন্দর বুঝিয়ে থাকেন, অনেক মূল্যবান বক্তব্য দেন, তাই মনে করি যদি কেউ এই ক্লাসে ভর্তি হয় অনেক উপকৃত হবে। পরে আজকে উনাকে ক্লাসে ধরছি, ধইরা বলছি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সারাদিন প্রশংসা করলে আমার এক পয়সারও লাভ হবে না, বুঝলেন? তখন উনি, বুঝলাম খুবই সহজ সরল মানুষ মহসিন ভাই, তখন ওনাকে বললাম আপনি এইটা কষ্ট কইরা কপি কইরা নিয়া আমাদের ওই যে ফেসবুক গ্রুপ আছে যে এইখানে এইখানে আপনি দয়া করে লেখা দেন, তাইলে আমরা স্টুডেন্ট পাবো এবং তাদের কাছ থেকে আমরা টাকা হাতায় নিতে পারবো, বুঝছেন? টাকা, এই কথাটা বোনের দুঃখে বলি, টাকা হাতায় নিব এটা বলি বোনের দুঃখে, যে এত কিছু শিখানোর পরেও মানুষ মানতে চাইতেছে না। তা কি করব, নিজের এই আপনি অপরাধ। খুব মজা স্যার। পরে উনি এই যে এটা এখানে, এত মজা। বুঝছেন, উনি পরে এখানে চলে, বুঝছেন? জি স্যার স্যার। এই যে দেখেন আমাদের যে আজিজ ভাই কিন্তু ভালো মানুষ, আমি ওনাকে কেমনে পেইন দিছি দেখেন আজকে। উনি এখানে লিখছে ক্যান আই জয়েন টুডে স্যার, আমি লিখছি ইয়েস, এরপরে আবার লিখছি ওকে, আবার লিখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে 70 জন ক্লাসে জয়েন করবে, এইভাবে লেখা উনাকে মানসিক ভাবে আমি টর্চার করছি, বুঝছেন? টর্চার করে লিংক কেমনে দিব এটা আর বলতেছি না, খালি উনারে এলোমেলো করতেছি যাতে করে উনি একটু মানসিক ভাবে কষ্ট পায়। ভালো করছি না কাজটা? এইভাবে কিন্তু এগুলা যাই করতেছি সব হলো টাকার জন্য, বুঝছেন? যেন টাকার জন্য স্যার। টাকা উদ্ধার হইতেই হবে। না, পৃথিবী চলেই টাকা দিয়ে স্যার, টাকা তো দরকার, আচ্ছা, সবই দরকার স্যার। এখন আজকের ক্লাসে উপকৃত হচ্ছেন কিনা বলেন? জি হ্যাঁ স্যার, স্যার। অনেক জি স্যার, স্যার। স্যার এখন এবার মুখস্থ হয়ে যাচ্ছে। আপনাদের একটা হোমওয়ার্ক দেই, আগামী, এই শব্দ করেন না, এই কি গান শফিকুল ভাই শোনাচ্ছে ভাই? নামগঞ্জ, শব্দ করেন না। আচ্ছা আমি শুনেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন, আগামী ক্লাসে আমরা করব কি, আজকের মজার কথা শুনেন, আপনাদের হোমওয়ার্ক হইলো ক্রিমিনাল আপিলের এই জায়গাটা মুখস্থ করা, এই জায়গাটা মুখস্থ করা, 2, 3, 4, 5, এইটা আপাতত মুখস্থর দরকার নাই, এটা আমরা আগামী ক্লাসে আপনাদেরকে প্রেসার দিব এবং শিখিয়ে দিব 2 থেকে 5, কিন্তু 6, 7, 8 এই বাকিটুকু এটা আপনারা আগামী ক্লাসে মাস্ট মুখস্থ করে লেখা দেখাইতে হবে, যেহেতু আমরা এখানে পড়তে পড়তে আজকে আপনাদেরকে প্রায় মুখস্থের দিকে নিয়ে গেছি, বুঝছেন? এর জন্য আগামী ক্লাসে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমাদের কিন্তু এই মুখস্থটা কি শুধু এই প্রশ্নের জন্য মুখস্থ তা কিন্তু না, এই ড্রাফটটা দিয়া সকল ক্রিমিনাল আপিলের আমরা সলিউশন করব, এইটা আমরা আগামী ক্লাসে যাব উইথ এখানের এই 4টা প্যারাগ্রাফ মুখস্থ, আর এই 4টা প্যারাগ্রাফ মুখস্থ করার টেকনিক সহ আগামী ক্লাসে আমরা সকলকে আহ্বান জানাবো, আপনারা ভর্তি হয়ে যাবেন যারা হন নাই, আর বন্ধু বান্ধব সহ। আর আমরা যে নোটটা দিয়েছি এই নোটটা আপনারা দায়িত্ব নিয়ে মুখস্থ করবেন, এই নোটটা দায়িত্ব নিয়ে, এই নোট এই যে একটু আগে যা দেখাইলাম বই থেকে পুরাটাই এইখানেই আছে, এই হুবহু এই ডিস্ট্রিক্ট থেকে শুরু করে নীল কালার গুলা হলো মুখস্থ, এই যে নীল কালার গুলা মুখস্থ করবেন। আর আমরা বলেই দিলাম আগামী পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে, এখন আপনি প্রশ্ন পেয়ে গেছেন, অতএব আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। মতিউর ভাই হাত তুলেছেন, কিছু চাইলে বলতে পারেন। ধন্যবাদ স্যার। স্যার আপনার বইয়ের যে সিইতে 8 নাম্বার লাস্ট যেটা, একটা শব্দ নিয়ে আমার একটু কনফিউশন। বলেন বলেন। সেটা হচ্ছে দ্যাট বিং এগ্রিভড বাই এন্ড হাইলি ডিসস্যাটিসফাইড। এই ডিসস্যাটিসফাইড এর পূর্বে কি হাইলি শব্দটা কি না দরকার অ্যাপ্রোপ্রিয়েট নাই, কিনা? চাইলে চাইলে দিতে পারেন, না চাইলে না কোনো আমি, অসুবিধা নেই। হ্যাঁ, নর্মালি হাইলি শব্দটা পজিটিভ কোনো কিছুর ক্ষেত্রে হাইলি, হাইলি স্যাটিসফাইড, হাইলি অ্যাপ্রিসিয়েটেড, আর হুম, ভালো ডিসস্যাটিসফাইড এর বলছেন, ক্ষেত্রে নর্মাল। চাইলে দিতে স্যার পারেন, না চাইলে না দিলে কোনো অসুবিধা নাই, শুধু লিখে দেন বিং এগ্রিড বাই এন্ড ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার। যেমন আমাদের দেখবেন
অন্যান্য জায়গায় ওটা লেখা আছে। দিলরুবা আপাও হাত তুলেছেন, চাইলে কিছু বলতে পারেন। আদারওয়াইজ আমরা আজকে এখানে ক্লাস রাখবো। হোমওয়ার্ক হচ্ছে এটা মুখস্থ করে আগামী ক্লাসে আপনারা লিখে দিবেন। আর আমরা বাকি ক্রিমিনালের বাকি অংশটা আগামী ক্লাসে মুখস্থ করে বাকি প্রশ্নগুলা সলভিং এ চলে যাব, বাকি প্রশ্নগুলা সলভিং এ যাব। থ্যাংক ইউ স্যার দিলরুবা। প্রথমে পড়াটুকু আর একটু স্যার বলেন না, বুঝতে পারলাম না কি কি কোনটা পড়বো। কোনটা? আমরা পড়বো ও 6, 7, 8 কস্ট না, রাইটের। এইটা এই যে প্রথম পৃষ্ঠা 220 এর প্রথম পৃষ্ঠা হ্যাঁ, পুরাটা। প্রথম পৃষ্ঠা পুরোটা। তারপরে 221 আইসা এই টু এবার থেকে শুরু করে 1 নাম্বার শিট। হ্যাঁ, হ্যাঁ 1 নাম্বার তো মুখস্থ আছেন কিন্তু দিলাম। আর হ্যাঁ এই 2 থেকে 3 পড়বেন না, এটা বাদ। 2 থেকে 5 এটা আমরা হুম আগামী ক্লাসে মুখস্থ পড়ি। করাই দিব। হুম, আর এখানে 6, দাও। 7, 8 এই 3টা মুখস্থ করবেন। আর আর এইখানে 1 নাম্বার লাগবে না, 1 নাম্বার বাদে কমন 3, 4, 2, 3, 2, 3, 4 এই তিনটা। আর এখানে প্রেয়ারটা মুখস্থ করবেন। এই হলো আগামী ক্লাসের মুখস্থের কাজ। বাকি ক্লাসে আমরা বাকিটুক মুখস্থ করায় আপনাদেরকে ক্রিমিনাল আপিল ক্লাসেই মুখস্থ করায় শেষ করব। ক্লাসের বাইরে প্রশ্ন ছিল শফিকুল ইসলাম ভাই? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, মামলা রিলেটেড হলে বেশি ভালো। যে হাইকোর্টে মামলা আসবে, জি হাইকোর্টে মামলা জি পাঠাবেন, স্যার, জি স্যার, জি আমি টাকা পাবো, জি এগুলো সেটার হলে জন্যই স্যার। ভালো লাগবে। বলেন। জি স্যার। আচ্ছা স্যার, আমার এনআই অ্যাক্টের একটা প্রশ্ন স্যার। এনআই অ্যাক্ট হয়েছে স্যার, আমি স্যার সুনামগঞ্জ কোর্টে প্র্যাকটিস করি স্যার। এখন হ্যাঁ। চেকটা হইছে স্যার নেত্রকোনা, হুম ডিজনার হইছে নেত্রকোনা, হুম এবং চেক হোল্ডার যে উনিও স্যার নেত্রকোনার বাসিন্দা। হুম আমার সুনামগঞ্জ কোর্টের একজন লয়ার, তিনি অনলি লিগেল নোটিশ পাঠাইছেন সুনামগঞ্জ থেকে, মামলাটা করছেন সুনামগঞ্জ কোর্টে। ও সেক্ষেত্রে কি এইটা স্যার আমি এইটা ডিসচার্জের পিটিশন করতে পারি বা কোয়াশমেন্ট হবে কিনা? এইটা হাইকোর্টের একটা জাজমেন্ট আছে। এনআই অ্যাক্টের মামলা 6 জায়গা থেকে করা যায়। কয় জায়গা থেকে? এনআই অ্যাক্টের 6 মামলা জায়গা, হ্যাঁ। 6 জায়গা থেকে। যদি যেখানে ডিজনার হয়েছে ওইখান থেকে করা যাবে। সেটা নেত্রকোনা হ্যাঁ, একটা। যদি হয়ে বাদী যেখানে থাকে সেখান থেকে, অথবা আসামি যেখানে থাকে সেখান থেকে। বুঝছেন? এইভাবে 6টা ও কারণ আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটার মধ্যে যদি আপনার হয় তাইলে আর এই হবে না, সমস্যা হবে না। বুঝছেন? এটা আমি অনেকগুলা খুঁজতে পারছি, খুঁজছি স্যার। খোঁজার পরে দেখছি আসামি যে জায়গায় বসবাস করে সর্বশেষ সে জায়গায় করা যায়, কিন্তু বাদিকটা পাই নাই। আজকে ও জানলাম বাদ, স্যার বাদির জায়গায় করা যায়। হ্যাঁ বাদিরটাও আছে। আর কেউ প্রশ্ন? দিলরুবা জি আপা স্যার। বলেন, কিছু প্রশ্ন করবেন? না করলে আজকে আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কালকে বিকাল 3টায় আমাদের নতুন ব্যাচ সরাসরি চালু হবে। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আসতে চাইলে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার।